প্রতিবারই নির্বাচনের আগে আপনার নাম উঠে আসে, এবার আপনাকে প্রার্থী করেছে, তো সে বিষয়ে আপনি কি বলবেন সর্বপ্রথম? আমি সর্বপ্রথম দলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দল আমাকে মান্যতা দিয়েছে। দলে অনেক যোগ্য ব্যক্তি ছিলেন, প্রার্থী ছিলেন, অনেক প্রত্যাশী ছিলেন, অনেকেই আবেদন করেছেন। তো তাদের মধ্য থেকেই সবাই যোগ্য, তার মধ্যে থেকেই একজনকে বেছে নিতে হয়। তো তাদের মধ্যে থেকে দল আমাকে বেছে নিয়েছে। আমি দলের প্রতি, আমার সমস্ত মন্ডল সভাপতি কার্যকর্তা যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর কোন কোন কাজের আপনি অগ্রাধিকার দেবেন? মানে আপনি জিজ্ঞেস করেন কোন কোন কাজ বাকি আছে, যেহেতু হ্যাঁ। আমি এতদিন কোনো জনপ্রতিনিধি ছিলাম না, আমি কোনোদিন গ্রুপ সদস্য হইনি, তাহলে কোন কোন কাজ বাকি আছে জনসাধারণ পাবলিক হিসাবে যেগুলো আমার দেখা সেগুলো দেখছি। আমার প্রথম কাজটাই হবে যে কোথায় কি কাজ করার প্রয়োজনীয়তা আছে। আপনারা জানেন আমাদের 239টা বুথ আছে। আমি নির্বাচনের পরে 239টা বুথের সাথে আলাদা আলাদা করে বসবো, কিছু সময় নিয়ে বসবো, এবং তাদের কাছ থেকে আমি ডাটা কালেকশন করি কোথায় কি কাজের প্রয়োজনীয়তা আছে, কোথায় রাস্তাঘাট হওয়ার দরকার আছে, কোথায় পানীয় জলের ব্যবস্থা হচ্ছে না, কোথায় বৈদ্যুতিকরণের ব্যবস্থা হচ্ছে না, কোনো কোনো জায়গায় আমাদের যে টাওয়ার, মোবাইল টাওয়ার নেই, সে সমস্ত টাওয়ারের খুবই প্রয়োজনীয়তা আছে, বিশেষ করে দক্ষিণ দিকে যে বিলাইপুর, প্রতাপপুর এই সমস্ত এলাকাতে প্রয়োজনীয়তা আছে। আমি প্রথমে সেইগুলো দেখবো যে কোন জায়গায় কি প্রয়োজনীয়তা, কোন জায়গায় কি সমস্যা আছে, সমস্যা দেখে সমস্যা অনুযায়ী আমরা প্রাথমিকতার ভিত্তিতে আমরা এগুলা যাতে করা যায়, কোনটাকে আগে করতে হবে কোনটাকে পিছিয়ে করতে হবে সেগুলো দেখে আমরা সবাই মিলে আমার সংগঠনের যারা কার্যকর্তারা আছেন, বুথ সভাপতি থেকে শুরু করে যারা আছেন, তাদের সাথে আলোচনা করি আমরা এগোবো কিভাবে দলাইকে একটা আচ্ছা, বিকশিত আজকে দলাই পরিণত করা যায়। আজকে একটি সভাতে আপনাকে বলতে শুনেছি আমাদের এতদ অঞ্চলের অনেক যুবকরা যারা বাইরে গিয়ে কাজ করে, তো আপনি বলছেন তাদেরকে বাইরে গিয়ে আর কাজ করতে যাহাতে না হয় সেভাবে, আপনার কি মনোভীতি? এখানে কর্মসংস্থানের কি কি সুযোগ রয়েছে? কর্মসংস্থানের ব্যবস্থা করা দেখুন যায় এখানে? দেখুন কর্মসংস্থানের সুযোগ অনেক রয়েছে, অনেক রয়েছে। দেখুন, যার কাছে যে মনে করে যে টাকা 10,000 টাকা হাতে হলে একটা পান দোকান দিতে পারবে, তার হাতে হয়তো 10,000 টাকা নেই। কেউ মনে করি 50,000 টাকা হলে একটা চায়ের দোকান খুলতে পারবো, তার হাতে 50,000 টাকা নেই। তো তাদের হাতে যদি এইরকম যদি কোনো ব্যবস্থা করা যায় তাহলে অনেক কিছু করা যায়। আপনারা জানেন আত্মনির্ভর আসামের যে বিষয় এসেছে, সরকারি আত্মনির্ভর আসামের কথা, আসামের যে প্রকল্পের কথা বলা হয়েছে, সেখানে সরকার 2 লক্ষ টাকা করে লোন দিয়েছে, যে যাতে আমাদের এলাকার যুবক যুবতী যারা আছেন তারা কিছু একটা করে উঠতে পারে। তো সেই হিসাবে আমি এখানে বলেছি অনেক আমাদের শুধু আমার গ্রামের নয়, সমস্ত দলের অনেক ছেলেমেয়েরা বাইরে আছে, কাজ করছে। আমি ধীরে ধীরে এমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যাতে এই ছেলেমেয়ে যারা বাইরে আছে তাদের প্রত্যেকের, কেউ বাবাকে রেখেছেন, বৃদ্ধ বাবাকে রেখেছেন, যারাই গেছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন, কেউ বৃদ্ধ বাবাকে রেখে গেছেন, কেউ বৃদ্ধ মাকে রেখে গেছেন, কেউ অসুস্থ বোনকে রেখে গেছেন, কেউ অসুস্থ স্ত্রীকে রেখে গেছেন, বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। আমরা তো একদম বাস্তব, একদম বলতে কি আমরা তো সমস্ত কিছু উপলব্ধি করতে পারছি যে কি কারণে বাইরে আছে। মানুষ যখন বাইরে যায় তখন একদম যখন শেষ সম্বল হিসেবে বাইরে যায়। সরকারি চাকরি বেলায় আলাদা, এই বাইরে যারা আছেন তাদেরকে আনার অনেক ব্যবস্থা আছে। আমি দেখি যে সেদিন ফেসবুক দেখতে, মোবাইলে দেখছিলাম, ছোট ছোট মেশিনের মাধ্যমে এই কাগজের তালা গাছ প্রস্তুত হচ্ছে। ছোট ছোট মেশিনের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই ধূপকাঠি তৈরি হচ্ছে। ছোট ছোট মেশিন দেখা যাচ্ছে মোমবাতি তৈরি হচ্ছে। ছোট ছোট মেশিন দেখা যাচ্ছে যে পানীয় জলের ব্যবস্থা হচ্ছে। একটু 10 জন মিলে যদি একটা একটা কোঅপারেটিভ সিস্টেমের মতো করে তাহলে একটা এই পানীয় জলের উৎপাদনের একটা ব্যবস্থা করা যায়। মানে আর দল আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছে এই কারণেই যে আমি এলাকার উন্নতি করব। আর আমার এতদ অঞ্চলে সমগ্র দলের অঞ্চলে যারা বাইরে আছে তাদের জন্য এই ধরনের ছোট ছোট স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র শিল্প যাকে বলে, সেই ধরনের ক্ষুদ্র শিল্পের মাধ্যমে কিছু করা যায় কিনা। অনেক বাইরে আছে তাদের কাছে অভিজ্ঞতা নেব, যারা বাইরে অভিজ্ঞ যারা আছেন। আমরা প্রয়োজনে বিভিন্ন যে সমস্ত জায়গায় আমরা দেখেছি কোথায় কি প্রোডাকশন হচ্ছে, সেই সমস্ত জায়গায় আমি বিশেষ করে দু একজন করে পাঠাবো, যাতে এরা দেখে আসে কি প্রশিক্ষণের ব্যবস্থা আছে। প্রয়োজনে আমার যুবক যুবতী ছেলে মেয়েদেরকে বাইরে প্রশিক্ষণ দিয়ে সেই ধরনের মেশিনের ব্যবস্থা করা যায় কি সেটা আমি দেখবো, যাতে আমার এলাকার ছেলে মেয়ে যারা বাইরে আছে তাদেরকে মা বাবাকে ছেড়ে, পরিবার পরিজনকে ছেড়ে বাইরে থাকতে না হয়। তো দাদা আরেকটা জিনিস, আমাদের বর্তমান যিনি বিধায়ক নিহার রঞ্জন দাস, তিনি কিন্তু বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন বা উন্নয়নের বিষয়ে, উন্নয়নের বিষয়ে তিনি সেই কথাটি বলেছিলেন যে ধলাইতে একটি হাসপাতালের প্রয়োজন রয়েছে ঠিক এ সময়ে। তিনি উল্লেখ করেছেন ধলাইতে, যেমন আমরা ঠিক এ সময় যেখানে আমলাঘাট রয়েছি, সেই আমলাঘাট থেকে কিন্তু এখানে কলেজ রয়েছে। ধলাইতে কিন্তু পার্টিকুলার কোনো কলেজ নেই। ধলাই যেটা নরসিংপুর মন্ডলের মধ্যে যেটা আপনারা উল্লেখ করছেন, এখানে কাবুগঞ্জে যেটা কলেজ সেটা কিন্তু সোনাই বিধানসভাতে পড়ে গিয়েছে।
ধলাইতে কিন্তু একটি কলেজ সময়ের দাবি, তিনি উল্লেখ করছেন ধলাইতে একটি সার্কল অফিস, একটি হাসপাতাল, এভাবে যে সমস্ত। তো আপনার যে বিধায়ক, তিনি ঠিক এ সময় আমরা দেখছি আপনার সঙ্গে থেকে কাজ করছেন, ওনার যেগুলো স্বপ্ন ছিল তিনি বারবার বিভিন্ন সভাতে উল্লেখ করেছেন, সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি আমার পরিকল্পনার মতো এগিয়ে যাব। আমি আমি সবার সাথে আমি আগেই বলেছি, আমার যারা মাননীয় বুথ সভাপতিরা আছেন, মন্ডল সভাপতি আছেন, শক্তিখানি প্রমুখ আছেন, তাদেরকে নিয়ে আমি প্রথমে বসে দেখব। এবং বিশেষ করে আমাদের এলাকায় অনেক যোগ্য ব্যক্তি আছেন যারা বাইরেও থাকেন, এখানেও থাকেন, তাদের কাছ থেকে পরামর্শ নেব। এবং যে সমস্ত সমস্যার কথা বলা হচ্ছে, যে শিক্ষা স্বাস্থ্য, আমরা জানি শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটা বিষয়ে আমাদেরকে অনেক অনেক ভাবতে হবে। তো শিক্ষা স্বাস্থ্যের ব্যাপারে যদি ভাবা যায়, আমি আমার ইয়েতে বলেছি যে মোবাইল মেডিকেল ইউনিট কোনো কোনো এলাকায় করার প্রয়োজন আছে, যেখানে সেখানে স্থায়ী ইয়ে নেই, হাসপাতাল নেই। আর কলেজের কথা মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলে গেছেন, গত উপনির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিমান্ড ছিল যে আমরাকাটি একটা কলেজ আমরা স্থাপনা করেছি 1992 ইংরেজি। গত বছর শিলান্যাস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এসে বর্জালেঙ্গাতে করেছেন, এবং এটার বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়ে গেছে। আগামী শিক্ষাবর্ষে ক্লাস আরম্ভ হয়ে যাবে। এবং দলাইতেও একটা কলেজের স্থাপনার কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন, এবং আমি আশাবাদী মুখ্যমন্ত্রীকে বলা হয় হি ইজ এ ম্যান অফ কমিটমেন্ট। এবং কমিটমেন্ট ওই কারণে বলছি, উনি গত বছর আমাকে বলেছিলেন যে অমিয় ভাই তোমাকে 26-এ দেবো, এবং উনি তা করে দেখিয়েছেন, উনি দিয়েছেন। আমি সম্পূর্ণ বিশ্বাস রাখছি যে উনি যখন আমাকেও কথা দিয়ে রেখেছেন, আগামীতে উনি কলেজের কথা বলেছেন, কলেজ অবশ্যই করবেন। এবং ওনাকে তো আমি দেখতে পাই ওনাকে ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য উনি সমস্ত যা কিছু করতে হবে তাই তাই করবেন। এবং আমি আশাবাদী আমরা আগামী দিনে দলাইকে একটা সুন্দর দলাই, একটা বিকশিত দলাই আমাদের স্বপ্ন। বিকশিত দলাই বললে মানে সার্বিক ডেভেলপমেন্ট, অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দলাই, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, কমিউনিকেশন ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় টাওয়ার নেই, ইন্টারনেট পরিষেবা আরো উন্নত করতে হবে। সেই সমস্ত করতে অবশ্যই হবে। এবং আমরা দলাইকে আপনারা যদি সহযোগী হন, কোথায় কি সমস্যা আছে সেগুলো সাংবাদিক হিসাবে নয়, আমি দলাইবাসীর জনগণ হিসাবে, আমার আপনজন হিসাবে, দলাইবাসীর আপনজন হিসাবে সমস্ত সমস্যাগুলা তুলে ধরেন। আমি